আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে লেকচার 3 হবে। আমরা লেকচার 2 আর লেকচার 1 আগের ক্লাসে লেকচার 1 করেছিলাম, সেখানে কুলম্বের সূত্র করেছিলাম। লেকচার 2তে আমরা উপরিপাতের নীতি করেছি এবং কিছু প্রবলেম করেছিলাম। আজকে এটারই এক্সটেন্ডেড পার্ট হবে। তো এখানে আমরা শুরু করছি। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ফোর্স ডিউ টু continuous charge. Force due to continuous charge মানে নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য বল। তো আমরা এখানে এর 3টে পার্ট আছে। আমরা ফার্স্ট পার্ট স্টার্ট করছি। ফার্স্ট পার্টে আমরা নেব রৈখিক আধান বণ্টন। একদম সোজা, ভয়ের কিছু নেই, অনেকেই ভয় পায়। রৈখিক আধান বণ্টন, এটা হচ্ছে লিনিয়ার। তো রৈখিক আধান বণ্টনে আমরা এরকম একটা রেখা নেব, যে রেখার উপরে চার্জ আছে। তো ব্যাপার হঠাৎ কী হলো, এরকমভাবে আমাদের কেন আবার রেখা নিতে হচ্ছে, তার উপরে কেন চার্জ নিতে হচ্ছে? তো মনে করছি এই রেখা বরাবর আমাদের এরকম চার্জগুলো ডিস্ট্রিবিউটেড আছে। তো বাস্তবে আমরা কখনোই এরকম একটা পয়েন্ট চার্জ পাবো না। এরকম যে একটা পয়েন্ট চার্জ, যার চার্জ কিউ বলছিলাম, যেটা এরকম আমরা পাবো না। আমরা পাবো এরকম হয়তো তার পেলাম, সেই তারের মধ্যে পুরো তার জুড়ে আমাদের চার্জ আছে, স্থির চার্জ আছে। আমরা যেহেতু স্থির তৈরি করছি, চার্জটা নড়ছে না, দাঁড়িয়ে আছে এরকম। কিংবা আমরা কেস 2তে আমরা এরকম একটা তল পাবো, সারফেস পাবো, যে সারফেসটা ভর্তি চার্জ আছে। কিংবা কেস 3তে আমরা একটা ভলিউম পাবো, মনে করো একটা কিউ, এরকম একটা আয়তন, ঠিক আছে, এর ভর্তি চার্জ আছে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল চার্জ কিউটা কত হবে? এক্ষেত্রে আমাদের দুটো জিনিস দরকার। এর ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ল্যামডা দরকার। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে এর একক দৈর্ঘ্যে কত চার্জ আছে। এর একক দৈর্ঘ্যে কত চার্জ আছে মানে চার্জ পার লেন্থ। একক কী হবে? কুলম্ব পার মিটার। একক দৈর্ঘ্যে কত চার্জ আছে, মানে এটা যদি 10 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে এখানে টোটাল চার্জ কত হবে? 10 ইন্টু ল্যামডা, মানে কিউ ইকুয়াল টু হবে ল্যামডা ইন্টু এল। বুঝতে পারছি আমরা? আশা করি কোনো আলাদা কিছু নেই। আমরা কিউ এর জায়গায় ল্যামডা এল দিয়ে লিখব। কেমন? সেমভাবে এরকম এটা যদি একটা আমাদের তল হয়, একটা সারফেস হয়, সেই সারফেস এরিয়া তার ঘনত্বের জন্য আমরা এরকমভাবে এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করব। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে চার্জ পার এরিয়া, একক কি? কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে এর টোটাল চার্জ কত আছে? তাহলে এর একক ক্ষেত্রফলে যত চার্জ হয়, পার ইউনিট এরিয়াতে যত চার্জ হয়, তাহলে এ ইন্টু সিগমা করলে আমরা টোটাল চার্জ পেয়ে যাবো এর ক্ষেত্রে। কেমন? সেমভাবে এর ক্ষেত্রে এটাকে আমরা রো দিয়ে লিখব। রোটা কি তাহলে? রোটা হচ্ছে চার্জ পার ভলিউম, একক কী হবে? কুলম্ব পার মিটার কিউব। তাহলে এর ক্ষেত্রে যদি আমাদের টোটাল চার্জ বের করতে বলে, আমরা ভলিউম ইন্টু রো করবো, বা যেটুকু আয়তন বলবে সেটুকু আয়তনকে আমরা রো দিয়ে গুণ করবো, তাহলেই পেয়ে যাবো টোটাল চার্জ। তো আমরা এরকম কেস কিছু স্টাডি করব, কিছু প্রবলেম করব। কেমন? তো দেখবে যে বই করে দেওয়া আছে, যখন আমরা চার্জ ক্যালকুলেট করছি তখন এগুলো ইন্টিগ্রেশন করে বের করা হয়েছে। এরকমভাবে মানে এর জন্য যদি আমরা ফোর্সের ইকুয়েশান লিখি কত হবে এরকম। তো আমরা একটা ছোট্ট লেন ধরে নিই, ডিএল লেন ধরে নিই আমরা এর জন্য ছোট্ট একটা চার্জ। এই ছোটো লেন্থের, এইটুকু লেন্থের জন্য কত বল, কত ফোর্স হচ্ছে এখানে? এর থেকে ধরো আর দূরে একটা কিউ নট চার্জ আছে। তো এ কত বল অনুভব করবে, সেটার জন্য আমরা এর জন্য ছোট বল হবে, সেটা কত হবে? 1/4 পাই ইপসাইলন নট Q0। আর এইটুকু চার্জটাকে আমরা ডি কিউ মনে করছি, এখানে ডি কিউ চার্জ আছে, ইন্টু ডি কিউ বাই এদের দূরত্ব আর স্কোয়ার। আর একটা আর ক্যাপ দিয়ে দিচ্ছি ডাইরেকশনটা। কেমন? এটা আর ভেক্টর। তো যেহেতু এটা
ধরো আলাদাভাবে এগুলোকে আমরা ছোটো করে যোগ করে টোটাল লেন্থটা পাই, সেক্ষেত্রে আমাদের এটা ইন্টিগ্রেশন করে বের করতে হয়। আর কিছু না, ইন্টিগ্রেশন করার কারণটাই হচ্ছে এটা যে এইটুকু লেন্থের জন্য এত হলো, তার টোটাল লেন্থের জন্য কত, তখন আমরা এটাকে ইন্টিগ্রেট করলে দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দিই, দুদিকে এরকমভাবে ইন্টিগ্রেশন করে দিলে আমরা টোটাল বল এখানে পেয়ে যাবো, টোটাল ইন্টিগ্রেশন করে দিলে। কেমন? বাকি যেমন আছে তেমনই, আলাদা কিছু নয়। এর ক্ষেত্রে যে ইন্টিগ্রেশনটা হয় সেটা সারফেস ইন্টিগ্রেশন হয়, ডবল ইন্টিগ্রেশন এটা, হ্যাঁ। আর এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল করি আমরা। ভলিউম ইন্টিগ্রাল করি। তো আপাতত এইটুকু জানলেই তোমাদের চলবে। তো এবার আমরা এর কিছু অঙ্ক করব, তার আগে আরেকটু থিওরি পড়ে নিই যাতে আমাদের সুবিধা হয় অন্য জিনিসগুলো করতে। তো তড়িৎ ক্ষেত্র কি এটা হয়েছে, তড়িৎ ক্ষেত্রেরও কিছু দু একটা প্রবলেম আজকে করার চেষ্টা করছি, দেখা যাক। তো আমরা তড়িৎ দ্বিমেরুতে আজকে যাব এরপরে। তো তড়িৎ দ্বিমেরু কি বলেছে? তড়িৎ দ্বিমেরু বলেছে, খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিছু প্রমাণ উচ্চ মাধ্যমিকে আসে এবং এই কনসেপ্ট দিয়ে জয়েন্টে কোশ্চেন থাকে। তো কিছু অণু আছে, যেমন জলের অণু যদি আমরা বলি বা HCl-এর অণু যদি বলি, সেক্ষেত্রে খুব কাছাকাছি একটা নেগেটিভ চার্জ এবং তার সমপরিমাণ পজিটিভ চার্জ খুব কাছাকাছি থাকে। খুব কাছাকাছি, এদের মধ্যবর্তী দূরত্বটা খুব কম। এরা যদি খুব কাছাকাছি সমপরিমাণ দুটো চার্জ এবং দুটো অপোজিট চার্জ হতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এবং দুটোরই মান সমান হতে হবে। মানে এটা যদি আমরা 10 মাইক্রোকুলম বলি মাইনাস, তাহলে এটা +10 মাইক্রোকুলম হবে। সেক্ষেত্রেই কেবলমাত্র তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব আছে। এটা 10 এটা 7 হলে কিন্তু হবে না, বা দুটো প্লাস হলে হবে না, বা দুটো মাইনাস হলে হবে না, দুটো সমান হলে সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হবে। এবং এদের মধ্যে দৈর্ঘ্যটাকে আমরা 2a বলি ধরে নিয়ে সবসময়। 2a অর্থাৎ এর মাঝখানে একটা কাল্পনিক পয়েন্ট মনে করব, তার এদিকেও এ আছে এদিকেও এ আছে, এটা 2a। এবং এর দিকটা, এই 2aটাকে আমরা সরণ মনে করব, ডিসপ্লেসমেন্ট মনে করব, এবং এটা সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে হবে। তো আমরা জানি যে এরকম চার্জকে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, এরকমভাবে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা এরকম একটা প্লাস চার্জ আর মাইনাস চার্জকে রাখি, তো ও একটা বল অনুভব করে, এই চার্জটা একটা বল অনুভব করবে, এই চার্জটাও একটা বল অনুভব করবে, এবং এর মধ্যে একটা ঘোরার প্রবণতা দেখা যায়। তো এই কারণেই আমাদের এই দ্বিমেরু ভ্রামকের কনসেপ্টটা এসেছে। তো দ্বিমেরু ভ্রামকটা কী জিনিস? দ্বিমেরু ভ্রামককে আমরা বলি, এদের এরকম দুটো যে চার্জ আছে, এদের যে কোনো একটার মান এবং এদের দুজনের মধ্যে দৈর্ঘ্য, এদের দুজনের মধ্যে দূরত্ব, এদের গুণফলকে আমরা বলি দ্বিমেরু ভ্রামক। এটার দিক আছে, এটা সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে হবে, ঠিক আছে? সব খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা মাইনাস থেকে প্লাসের দিকে হবে সবসময়। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকটা কীরকম? এরকম মাইনাস থেকে প্লাসের দিকে। সেই কারণে আমরা এটাকে ভেক্টর নিয়েছিলাম, যেহেতু চার্জ স্কেলার রাশি, সেই জন্য স্কেলার ভেক্টর গুণ করে ভেক্টর থাকছে, এবং সেটা এর দিকেই হচ্ছে। তো এখন তাহলে এর একক কী হলো? এর একক এসআই একক কী হবে একটু ভেবে বলো। কিছুই না, এটা কি চার্জ মানে কুলম, বা এটা দৈর্ঘ্য, তাহলে কুলম মিটার হবে। কেমন? তো এই দ্বিমেরুর জন্য আমরা দুটো প্রমাণ করব। এই দ্বিমেরুর দুটো অবস্থানে, একটা হচ্ছে অক্ষের উপর স্থিত কোনো বিন্দুতে, আর একটা হচ্ছে কোনো বিষুব পজিশনে বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে। তো ফার্স্ট আমরা করছি এর কেস 1 করছি। কেস 1, দুটো চার্জ, একটা মাইনাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ। আগে মাইনাস লিখবো, প্লাস পরে লিখবো। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে আমাদের কি হবে? আমাদের এই দিকে হবে পি মানে দ্বিমেরু ভ্রামক। তো এদের এই লাইনের ওপরেই অবস্থিত দূরে কোনো একটা বিন্দু, যে বিন্দুটার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, যে বিন্দুটাকে মনে করছি এক্স পয়েন্ট মনে করছি। তো এই এক্স পয়েন্টে কত আমাদের তড়িৎ ক্ষেত্র হবে সেটা বের করতে হবে এই দুটো চার্জের জন্য। একটা জিনিস আমরা বুঝতে পারছি, এখানে আমরা টেস্ট চার্জ যদি রাখি, আমি আগের লেকচারেই বলেছি টেস্ট চার্জ অলওয়েজ কী হয়? টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়। তো এটা অলওয়েজ পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ যদি মনে করি, তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্রটা এই দিকে হবে।
কেন হবে ভালো করে বোঝো। আবার বলছি, টেস্ট চার্জ যদি এখানে রাখি, টেস্ট চার্জ সবসময় পজিটিভ হয়, সেই টেস্ট চার্জটাকে যদি আমরা এইখানে রাখি তাহলে কি হবে, ও এইভাবে ডিফ্লেক্টেড হবে, তাই কি না দেখে নাও। আর যদি আমরা এখানে এই টেস্ট চার্জটার জন্য এ কী হবে, এ কী করবে, একে টেস্ট চার্জটাকে, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়, একে টানবে, তার মানে এর জন্য এটা এদিকে হবে। তো আমরা এটাকে ই সাফিক্সে প্লাস কিউ লিখছি, তড়িৎ ক্ষেত্র কার জন্য, এই চার্জটার জন্য এই পয়েন্টে, আর এই চার্জটার জন্য এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হবে, এর জন্য ই মাইনাস কিউ। দিকটা আমরা একটু ভালো করে বুঝে নেব, কেমন? তো দেখে নাও, এটা এদের মধ্যে দৈর্ঘ্য আমরা জানি 2a, তো মাঝখানের পয়েন্টটা, মাঝখানে একটা ও পয়েন্ট ধরছি, তাহলে এই পাশটা এ, এই পাশটা এ, তো এইখান থেকে এই পয়েন্টটা মনে করছি আর দূরত্বে আছে, কেমন? তাহলে আমরা ই প্লাস কিউ এর সমীকরণ কি লিখতে পারি? ই প্লাস কিউ কত লিখতে পারি? ই প্লাস কিউ লিখতে পারি আমরা 1/4πε0 প্লাস কিউ বাই, প্লাস লিখছি না এমনি লিখছি, কিউ বাই এই দূরত্বটা কত বলো, এখান থেকে আর মাইনাস এর হোল স্কয়ার, এবং দিকটা ডান দিক হচ্ছে, তাই তো। তো ডান দিক হওয়ার জন্য আমরা, এটা পি এর বরাবর আছে, দেখো পিটা এদিকে, ই প্লাস কিউটাও এইদিকে, সেই জন্য আমরা এখানে একটা পি ক্যাপ লিখতে পারি। আর ই মাইনাস কিউটা কত হবে, একই রকম, এখানে কিউ বাই, এটা আর, এটা এ, তাহলে আর প্লাসের হোল স্কয়ার। না বুঝতে পারলে বলবে। আচ্ছা, এখানে দেখো এর দিকটা এইদিকে আছে, তাহলে এটা পি এর উল্টো দিকে, তাহলে এখানে পি ক্যাপ, তার আগে আমি সামনে একটা মাইনাস বসিয়ে দিলাম, বা মাইনাস পি ক্যাপ লিখতে পারি, কেমন? এবার দুটোকে যদি যোগ করি তাহলে এখানে আমরা টোটাল রেজাল্টেন্ট ফিল্ড পেয়ে যাব, বুঝতে পারছি। তাহলে টোটাল ফিল্ড অ্যাট এক্স পয়েন্ট কত হবে, ই এক্স কত হবে, ই এক্সটা হবে, দেখো আমি 1/4πε0 কমন নিয়ে নিলাম, 1/4πε0 কমন নিয়ে নিলাম, কে পড়ে থাকছে, আচ্ছা একে আগে লিখছি প্লাস, একে মাইনাস পরে লিখছি, হ্যাঁ, কিউটাও কমন নিয়ে নিতে পারি, তাহলে 1/r মাইনাস এর হোল স্কয়ার মাইনাস 1/r প্লাস এর হোল স্কয়ার। ওকে, লেখা দেখতে পাচ্ছি সবাই? চলো তাহলে q/4πε0, এটা যদি আমরা করি, এটাকে এ, এটাকে বি যদি মনে করি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এ বির হোল স্কোয়ার। আচ্ছা, এ বিটা কী জিনিস, আর মাইনাস এ ইন্টু আর প্লাস এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ওপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab। এগুলো সব আমরা ছোটোবেলা পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের আলটিমেটলি দাঁড়ালো ই এক্স ইকুয়াল টু q/4πε0 4ra বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো আমরা একটু আগে পি ইকুয়াল টু লিখেছি কিউ ইন্টু 2a, তাহলে এখান থেকে 2, এই যে এ চলে গেল, কিউ চলে গেল, এখান থেকে 2, এটা মানে পি হয়ে যাবে, আর এখান থেকে 2 পড়ে থাকবে, তাহলে 2p আর ওপরে পড়ে থাকবে, 2pr 1/4πε0 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, এবার যদি এই আরটা অনেক দূরে হয়, এটা খুব কাছাকাছি, আমি বলেছি খুব কাছাকাছি থাকে, এটা খুব কাছাকাছি, তো এটা নগণ্য হবে আরের তুলনায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে শূন্য মনে করতে পারি, সেক্ষেত্রে এটা r⁴ হবে, আর কেটে গিয়ে r³ হবে। এটা যদি বলে দেয় যে অনেক দূরে আছে, সেক্ষেত্রে আমরা এটা এরকমভাবে লিখতে পারি। 1/4πε0 আমি লিখছি না, এখান থেকে শুধু আচ্ছা লিখে দিই, এখানে r⁴ হয়ে যাবে, এটা শূন্য, r⁴ আর কেটে গিয়ে নিচে r³ পড়ে থাকবে, আর উপরে 2p পড়ে থাকবে, তাহলে 1/4πε0 2p/r³। তাহলে এর অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে, আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে আমাদের, 1/4πε0 2p/r³, যদি আমরা এদের মধ্যবর্তী দূরত্বটাকে নগণ্য মনে করি, কেমন? আর কেস 2 স্টাডি করবো এবার আমরা। কেস 2 হচ্ছে এদের লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের দুজনের মধ্যে দূরত্ব 2a,
এটা ও পয়েন্ট, এই দুটোর মধ্যে 2a, তাই লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে অবস্থিত এক্স বিন্দু তা আমরা তড়িৎ ক্ষেত্র বের করব। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যা এটা এই দূরত্বটা r, তাহলে এটা আমরা লিখতে পারি রুট অফ, অন্য কালার দিয়ে লিখছি, r স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা হবে r স্কোয়ার প্লাস a স্কোয়ার। আশা করি এটা বলার দরকার নেই, এটা a এটা r, তাহলে এটা অতিভুজ r স্কোয়ার প্লাস a স্কোয়ার হবে। ওকে, তাহলে এখানে আমরা একটা টেস্ট চার্জ রাখলে, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়, একে এদিকে টানবে, আর এখানে একটা টেস্ট চার্জ রাখলে একে এদিকে ঠেলে দেবে, তাহলে এদের লব্ধি বলটা এরকম কিছু একটা হবে, হ্যাঁ কি না? তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। ওকে, দেখে নাও ভালো করে, এটা থিটা হলে এটাও থিটা হবে, আবার এটা থিটা হলে এটাও থিটা হবে। যেহেতু দুজনের মধ্যে দৈর্ঘ্যটা একই, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রটা দুটোই সমান হবে। এটাকে যদি আমরা ই ধরি, এটাও ই হবে, এবং ই এর মান কত হবে সেটা আগে লিখে নিচ্ছি। ই হবে 1/4πε0, ই এর মান আমি বলছি, হ্যাঁ, আমি জন্য শুধু প্লাস কিউ লিখছি, কিউ বাই এটার হোল স্কোয়ার, এটা দূরত্ব এখান থেকে, তাহলে রুট উঠে গিয়ে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার পড়ে থাকবে। কেমন? এবার দেখো এই ই এর আমরা এটাকে একটু ভেঙে করছি, কেমন? একটা ই এদিকে হচ্ছে আর একটা ই এদিকে হচ্ছে, এবং এদের লব্ধি এরকম হচ্ছে। আমি এরকম না করে আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি, ই এটা থিটা, এটাও থিটা, তাহলে এটা হবে ই সাইন থিটা, এদিকে হবে ই কস থিটা। সেমভাবে এটা ই, তাহলে এদিকে হবে ই কস থিটা, এটা হবে ই সাইন থিটা। দেখো এই ই সাইন থিটা এই সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই বরাবর হবে 2e cos থিটা। তাহলে আমরা লব্ধি বল এখানে কত লিখতে পারি, 2e cos থিটা। এবার ই এর মান বসাবো আর cos থিটার মান বসাবো। ই এর মান কত, 4πε0 q বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর cos থিটা মানে আমরা জানি কত, cos থিটা মানে বাই অতিভুজ, তাই তো? তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এটা কত, এ, এটা ভূমি বাই এ বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের 2qa, চেনা চেনা লাগছে 2qa, এই যে 2qa ছিল দ্বিমেরু ভ্রামক পি, তাহলে এটা পি লিখে দিলাম উপরে, নিচে হলো 4πε0, আর এখানে কত হবে, এটা 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 1 ধরছি, এটা হাফ ধরছি, তাহলে এটা দুটো মাল্টিপ্লাই হয়ে 3/2 হয়ে যাবে। এবং দেখো এর দিকটা পি এদিকে আছে, দ্বিমেরু ভাগ তার উল্টো দিকে, তাহলে এখানে একটা মাইনাস পি ক্যাপ আমরা লিখে দেবো, তাহলে এটা দিককেও সূচিত করবে। আশা করি বোঝা গেছে। তো এই দুটো প্রমাণের মধ্যে একটা প্রমাণ আসে জেনারেলি, এবং এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতেও সুবিধে হবে। দুটো ফর্মুলা মনে রাখবো, এখানেও অ্যাপ্রক্সিমেশন আমরা করতে পারি, যেখানে আর এর মান আমরা এই এর মানটাকে 0 ধরতে পারি, এর মানটাকে 0 ধরে এটারও অ্যাপ্রক্সিমেশন করে আমরা লিখতে পারি। এক্ষেত্রেও কত হবে, এটা যদি এটা 0 হয় তাহলে এটা স্কোয়ার কেটে গিয়ে কিউব হয়ে যাবে, পি বাই আর কিউবই থাকবে, ওটা 2p/r³ ছিল, এটা আর p/r³ হবে, এই যা। তো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট আমরা আসছি, যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রাখি, তড়িৎ দ্বিমেরুকে রাখি, তো ওর উপরে টর্ক কত প্রযুক্ত হবে সেটা আমরা বের করব। ওর মধ্যে যে ঘূর্ণনের প্রবণতা হবে, তো ও কত বল অনুভব করবে সেটাই আমরা বের করব। দেখো
আমরা মনে করছি একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম, আমি টপিকটা একটু হেডিং করে নেই। দ্বিমেরু ভ্রামকের উপর ক্রিয়াশীল টর্ক বের করবো আমরা। তো এখানে আমরা একটা দ্বিমেরুকে রাখছি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন, তড়িৎ ক্ষেত্র। তো এখানে আমরা একটা দ্বিমেরুকে রাখছি, যে এদিকটা মাইনাস কিউ, এদিকটা প্লাস কিউ। তো এটাকে দ্বিমেরুটাকে আমরা থিটা কোণ করে রাখছি, তড়িৎ ক্ষেত্রের সাথে, তড়িৎ ক্ষেত্রটা এদিকে, তার সাথে থিটা কোণ করে রাখছি। তো রাখলে এ বল অনুভব করবে, আমি আগের লেকচারে বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে কত বল, কিউ ইন্টু ই, আর এ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে কত, মাইনাস কিউ ইন্টু ই। তাহলে এরা দুজন পরস্পর বিপরীত এবং সমান হয়, এদের মধ্যে কোনো লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। কিন্তু এদের মধ্যে একটা টর্ক কাজ করবে, একটা ঘূর্ণনের প্রবণতা হবে, দ্বন্দ্বের মতো। আমরা দ্বন্দ্ব পড়েছিলাম ঘূর্ণন চ্যাপ্টারে 11-এ। তো এর মধ্যে একটা ঘূর্ণনের প্রবণতা দেখা যাবে। তো ঘূর্ণনের প্রবণতা যে দেখা যাবে, তার মানে এর মধ্যে একটা টর্ক সৃষ্টি হবে। সেই টর্কটা কত হবে, আমরা জানি টর্ক হচ্ছে এদের মধ্যে যে কোনো একটা বল কত, কিউ ইন্টু ই, এটাই হচ্ছে এর উপর উপযুক্ত বল, যে কোনো একটা বল, এবং এদের দুজনের মধ্যে লম্ব দূরত্ব। তো এটা হচ্ছে লম্ব দূরত্ব, দেখো দুটো বল, এরকম দুটো বল, এই একটা বল, এই একটা বল, এদের মধ্যে লম্ব দূরত্ব এইটা, বোঝো ভালো করে। তাহলে এটা আমাদের আছে 2a, এটা যদি থিটা হয় তাহলে এটা 2a cos থিটা, এটা 2a sin থিটা। তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কত হচ্ছে, 2a sin থিটা। কেমন? তার মানে আমরা টর্ক ইকুয়াল টু লিখতে পারি কিউ ই 2a sin থিটা। এবার 2a কিউ আমাদের চেনা, 2a কিউ আমাদের চেনা, তাহলে পিটা কি, দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর, ইও একটা ভেক্টর, এবং এখানে একটা সাইন থিটার টার্ম আছে। তো আমরা জানি টর্ক একটা ভেক্টর, পিও একটা ভেক্টর, ইও একটা ভেক্টর, এবং তার সাথে একটা সাইন থিটা আছে। অর্থাৎ এদের মধ্যে একটা ক্রস গুণফল হবে, ভেক্টরের ক্রস গুণ হবে। তাহলে আমরা পি ক্রস ই করলে এটা ক্রিয়াশীল টর্ক আমরা এদের মধ্যে পেয়ে যাব। সেক্ষেত্রে যদি আমরা মনে করি পি এই দিকে আছে এবং ই এই দিকে আছে, তাহলে পি থেকে ই এর দিকে যদি আমরা হাতটাকে ঘোরাই, পি থেকে ই এর দিকে, তাহলে টর্কটা ভেতরের দিকে হবে, ভেতরের দিকে টর্ক হবে। উল্টোটা হলে টর্কটা ওপরের দিকে হবে। কেমন? আমরা পি থেকে ই এর দিকে আসবো, তাহলে টর্কটা নিচের দিকে। আমরা ডান হাতটাকে এরকমভাবে পি থেকে ই এর দিকে ঘোরাবো, বুড়ো আঙুলটা নিচের দিকে। এই সমীকরণটাও আমাদের আসে। হ্যাঁ, তো বুঝতেই পারছি কখন টর্কের মান সর্বাধিক হবে আর কখন টর্কের মান শূন্য হবে। তো যদি ইটা ই এর সাথে যদি এরকমভাবে যদি কিউ থাকে, দুটো চার্জ মাইনাস কিউ আর প্লাস কিউ, আর এদিকে যদি আমাদের তড়িৎ ক্ষেত্র থাকে, তার মানে এদের মধ্যে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার মানে সাইন 90 ডিগ্রি কত হয়, 1 হয়। টর্কের মান সর্বাধিক হবে, এর ক্ষেত্রে টর্কটা সর্বাধিক হবে। কত হবে? টর্কটা পিই হবে। আর যদি ই আর মাইনাস কিউ প্লাস কিউ একই সাথে থাকে, সেক্ষেত্রে টর্কটা শূন্য হবে। এই দুটো জিনিস খুব নোট ডাউন করে নেবে, বাড়িতে সবাই এর ডেরিভেশনটা প্র্যাকটিস করবে। আমি এর করেসপন্ডিং অঙ্ক করাবো পরবর্তী লেকচারে। তো এরপরে আমরা আসছি তড়িৎ ফ্লাক্সে। তো আমরা যখনই দেখব যে তো তড়িৎ ফ্লাক্স বোঝার আগে আমাদের একটু আমাদের বলরেখাগুলো বুঝতে হবে। আমরা দেখতে পাই যে বিভিন্ন চার্জের জন্য এরকমভাবে তড়িৎ ক্ষেত্র দেখতে পাই। তড়িৎ ক্ষেত্র আমি তোমাদের দুটো তড়িৎ ক্ষেত্র দিয়ে বোঝাচ্ছি। এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারছি যে এরা ফাঁকা ফাঁকা আছে এবং এরা খুব ঘন ঘন আছে তড়িৎ ক্ষেত্রটা। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটা খুব স্ট্রং, এই তড়িৎ ক্ষেত্রটা অপেক্ষাকৃত দুর্বল। অর্থাৎ যত বেশি এরকম রেখা থাকবে, বলরেখা, তড়িৎ বলরেখা, তত একক ক্ষেত্রফলে তত আমরা বলবো যে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং। তো এখান থেকেই
ফ্লাক্সের কনসেপ্ট আসছে। তো তড়িৎ বলরেখা আমরা কি করে পাবো? তো যদি আমরা এরকম একটা পজিটিভ চার্জ নিই, এটা আগে ডিসকাস করেছিলাম, তো এই পয়েন্টে এ কোন দিকে বল অনুভব করবে? এই দিকে বল অনুভব করবে। এই পয়েন্টে এই দিকে বল অনুভব করবে। এই পয়েন্টে এই দিকে বল অনুভব করবে, টেস্ট চার্জ। সেমভাবে আমরা যদি মাইনাস একটা চার্জ নিই, সেক্ষেত্রে কী হবে? মাইনাস চার্জটা একটা টেস্ট চার্জকে এই দিকে বল অনুভব করবে, একটা টেস্ট চার্জকেও এই দিকে টানবে। কেমন? তো সেই কারণেই যেটা হয় যে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে মাইনাসে গিয়ে ঢোকে, ঠিক চুম্বকের মতো। চুম্বকের নর্থ পোল পজিটিভ চার্জের সাথে তুল্য। কেমন? তো এগুলোকে আমরা বলরেখা বলব। তো কতগুলো এরকম রেখা আছে। তো তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বলবো আমরা, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স একই ব্যাপার। তো ইলেকট্রিক ফ্লাক্সকে ডিফাইন করা হয় এইভাবে। ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র থাকে, তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্সও লিখতে পারি তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে আমরা ফাই দিয়ে লিখে থাকি, এটা চুম্বকেও থাকবে, ওই জন্য ওখানে ই লিখছি। তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে ই ডট ডিএস। তো এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ফ্লাক্সটা। ডিএসটা কি? ডিএসটা নতুন টার্ম আমাদের কাছে। এটা তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর মানে আমরা এখন পর্যন্ত কোনোদিনও জীবনে ভেক্টর কি শুনিনি। ধরে নাও ক্ষেত্রফল যে ভেক্টর হয় জানি না, ক্ষেত্রফল আমরা স্কেলার রাশি জানি। তো ধরে নিচ্ছি এটা এ, এটা বি, এটা একটা আয়তক্ষেত্র, এটা এ, এটা বি। তো এ থেকে বি আমরা যদি এ ক্রস বি লিখি, অর্থাৎ এ ক্রস বি কী হবে? এই তলের সাথে লম্বভাবে একটা জিনিসকে বোঝানো হবে। তো এটাকেই আমরা ক্ষেত্র লিখি। যদি আমরা ক্ষেত্রফল বের করার সময়, যদি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় এ ক্রস বি লিখি, তাহলে বোঝানো হবে যে ক্ষেত্রফলের দিকটা এই তলটার সাথে লম্বভাবে আছে, পারপেন্ডিকুলারলি আছে। কেমন? তো এই জন্যই এটা ডিএস ভেক্টরটা এসছে, যেটা হচ্ছে এই সারফেসের সাথে নর্মালি হবে, লম্বভাবে হবে। ধরে নাও এটা একটা কাঁচের টুকরো আছে, একে আমাকে ভাঙতে হবে। তো আমি বলটা কীভাবে প্রয়োগ করবো? বলটা এরকমভাবে লম্বভাবে প্রয়োগ করবো, তবেই কাঁচটা ভাঙবে। তো সেটাকেই তুমি ক্ষেত্র ভেক্টর ভাবো। যে কোনো ক্ষেত্রফলের সাথে লম্বভাবে ক্ষেত্র ভেক্টর থাকবে। এদের দুজনের গুণফল হবে তড়িৎ ফ্লাক্স। তো এই বুঝতেই পারছি ই আর ডিএস ভেক্টর, এটা দুজন যদি একসাথে থাকে সেক্ষেত্রে 0 ডিগ্রি হবে, cos 0 1, সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা ম্যাক্সিমাম হবে। মানে ক্ষেত্র ভেক্টরের দিক মানে এই বরাবর যদি ইলেকট্রিক ফিল্ডটা যায়, এটা ধরো একটা তল, এই বরাবর যদি এরমভাবে লম্বভাবে যদি তড়িৎ ফ্লাক্সগুলো যায়, তাহলে তার এফেক্টটা ম্যাক্সিমাম হবে। এরমভাবে আড়াআড়ি গেলে এরমভাবে ব্যাকআপ, এরমভাবে যদি যায় আড়াআড়ি, মানে সোজা না গিয়ে একটু এরকম আড়াআড়িভাবে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু ওর এফেক্টটা অনেক কম হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এবং যদি সমান্তরালে যায়, তলের সাথে যদি সমান্তরালে যায়, তাহলে ক্ষেত্র ভেক্টরটা এরকম, ইটা এরকম, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ফ্লাক্স শূন্য হয়ে যাবে। কেমন? আশা করি বোঝা গেছে। তো এইভাবেই আমরা এটাকে তড়িৎ ফ্লাক্সকে লিখে থাকি। তো ফ্লাক্স ইকুয়াল টু হবে ই ডিএস কস থিটা। একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও এরকম একটা সারফেস আছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা এরিয়া নিলাম আমি ডিএস। তো এর ক্ষেত্র ভেক্টরটা হবে এর সাথে লম্বভাবে ক্ষেত্র ভেক্টরটা হবে। এখানে যদি তড়িৎ ক্ষেত্রটা এরকম হয়, তাহলে এদের মধ্যে কোণ 90 ডিগ্রি আছে, সেক্ষেত্রে ফ্লাক্সটা শূন্য হয়ে যাবে, এর উপর কোনো ফ্লাক্সের এফেক্ট নেই। বোঝা গেল? এটাই বলতে চাইছি। তো গস, এরপর আসছি আমরা গসের উপপাদ্য। গস এই ব্যাপারটাকে অনেক ইজি করে দিল। গস কি বলল? গস বলল যে এত কিছু মনে রাখার দরকার নেই। গস বলল যদি আমরা যদি গাউস বলল যে আমরা যদি মনে রাখি যে এখানে একটা চার্জ কিউ আছে, বা সমষ্টি চার্জ, টোটাল অনেক চার্জ মিলে কিউ চার্জ আছে, তাহলে আমরা যদি কল্পনা করে নিই মনে মনে যে এর বাইরে এটা একটা বদ্ধ ক্ষেত্রের ভেতরে আছে, ঠিক আছে, একটা 3D সারফেস, তার ভেতরে 3D সারফেসটা তুমি কল্পনা করতে পারো কি? একটা গোলক বা স্ফিয়ার কল্পনা করতে পারো, সিলিন্ডার কল্পনা করতে পারো, শঙ্কু, কোণ কল্পনা করতে পারো, একটা আয়তঘন কল্পনা করতে পারো, কিউব কল্পনা করতে পারো, যা ইচ্ছে তাই কল্পনা করতে পারো। বা একটা 3D সারফেস দিয়ে ওটা বদ্ধ থাকবে, মানে 3D সারফেসের ভেতরে এই চার্জটা থাকবে। কেমন? তো এই যে এখানে যদি কিউ চার্জ থাকে,
তাহলে এর ভেতর দিয়ে টোটাল যে ফ্লাক্সটা বেরোবে সেই ফ্লাক্সটা হবে কিউ বাই ইপসাইলন নট। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা যে ইপসাইলন নট সেই ইপসাইলন নট। অর্থাৎ আমরা এই দুটো সমীকরণকে একসাথে লিখতে পারি যে কিউ বাই ইপসাইলন নট ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। কেমন? এটা এটা ভবিষ্যতে অনেক কিছু করতে আমাদের হেল্প করবে। তো আমরা আমাদের এর করসপন্ডিং কিছু প্রশ্ন আসতে পারে, কোশ্চেন, তো সেগুলো নিয়ে আমরা এখন একটু ভাববো। তো ধরে নাও একটা বলে দিল একটা কিউব আছে আমার কাছে, এরকম একটা কিউব আছে, এরকম একটা কিউব আছে। তো কিউবের ঠিক মাঝখানে একটা চার্জ রাখা আছে, কিউ চার্জ। এটা ঘনক, ঘনকের প্রতিটি তল দিয়ে কত ফ্লাক্স বেরোবে বলে দিয়েছে। তো ঘনকের ছটা তল হয় আমরা জানি, তাই টোটাল ঘনক ভিতরে কত কত চার্জ বেরোবে, কিউ বাই ইপসাইলন নট চার্জ বেরোবে। তাহলে প্রত্যেকটা দিয়ে কত বেরোবে, 1/6 কিউ বাই ইপসাইলন নট। কেমন? তো এর আরও একটা কোশ্চেন হয়, এটা একটা টাইপের কোশ্চেন। টাইপ 2 কোশ্চেনটা একটু ডিফিকাল্ট। টাইপ 2 বলেছে যে না, আমার কাছে একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, কিন্তু চার্জটা এর সেন্টারে রাখা নেই। কোথায় রাখা আছে? চার্জটা রাখা আছে এই একটা কোণাতে, চার্জটা রাখা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই কোণাতে রাখা আছে, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমাদের এটা পসিবল হবে না গসের উপপাদ্য লাগানো। কেন? এটা দেখো এর তলের ওপরে আছে, গসের সূত্র এটা অ্যাপ্লিকেবল হবে যদি এটা ভেতরে থাকে। এটা দেখো এর তলে আছে। তো একে আমাকে কিছু একটা কাল্পনিক একটা থ্রিডি জিনিস বানিয়ে একে এর ভেতরে ঢোকাতে হবে। তো যেহেতু এটা কিউব আছে, আমাদের কোশ্চেন হচ্ছে কিউবের প্রতিটি তল দিয়ে কত ফ্লাক্স বেরোবে। এখানে সেটা বের করে দিলাম আমরা ইজিলি। এটাকে করার জন্য কি করতে হবে আমাদের? এটাকে করার জন্য আমাকে এটাকে বদ্ধ করতে হবে। বদ্ধ করার মানে একে ওপরে এর একটা সাইডে আমরা আরেকটা কিউব দেব, এর ওপরে আরও একটা কিউব দেব, বোঝো ভালো করে, এবং পেছনে আমরা একইভাবে আরও 4টে কিউব দেব। তাহলে এই দেখো ভেতরে চলে যাবে, এই দেখো ভেতরে চলে গেছে এখন। তার মানে ছিল একটা কিউব, আমরা কি করলাম, এর উপরে সাইডে, উপরে দিলাম, সাইডে দিলাম, ঠিক আছে, এই পাশে দিলাম, 4টে হলো, আবার পেছনে 4টে দিলাম, 8টা। তাহলে এই দেখো এবার এটা একটা বড় কিউব হয়ে গেল, এটা একটা বড় কিউব হয়ে গেল। এবার এই বড় কিউবের মাঝখানে আছে, বোঝো ভালো করে, এর 4টে ভাগ আছে। আগে কি ছিল? আগে ছিল এটা এই কিউবটার, এই যে এইখানে যে গ্রিন কালারের যে কিউবটা আমরা আঁকছি, এই যে এই কিউবটা, আগে ছিল এই কিউবটা, শুধু এই কিউবটারে একটা কোণাতে ছিল। এখন আমি এটা কাল্পনিকভাবে আরও 7টা কিউব যোগ করলাম। এটা ধরো 1 নাম্বার ছিল, এটা 2 3 4 5, সরি ভুল করছি, এটা 1 2 3 হয়ে গেল, 1 2 2 3, এটা 4, এটা 5 6 7 8টা কিউব হচ্ছে টোটাল 8খানা কিউব হচ্ছে। কেমন? তো এখানে আমাদের 8টা কিউব দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই চার্জটা এখন, এই যে এই চার্জটা, এর জন্য টোটাল কত 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 আমাদের ফ্লাক্স বেরোবে, এটা ফিক্সড। কিউ বাই ইপসাইলন নট এখান থেকে ফ্লাক্স বেরোবে, ঠিক তো? এখান থেকে কিউ বাই ইপসাইলন নট ফ্লাক্স বেরোবে। তার মধ্যে তাহলে এটা 8টা কিউব আগে ভাগ করে নেবে। কত ভাগে ভাগ করে নেবে? 1/8, প্রত্যেকটা কিউব কত? 1/8 করে পাবে। তাহলে ইন্টু 1/8 হয়ে গেল। তাহলে এই কিউবটা কত পেল? এই কিউবটা 1/8 অফ কিউ বাই ইপসাইলন নট বেরোলো। দেখে নাও, এই কিউবটা, মানে এই কিউবটা, এর এখানে চার্জটা রাখা আছে। এবার দেখো এই চার্জ, এই উপরটা বন্ধ আছে, এর এই পাশটা বন্ধ আছে, ওই পাশটা বন্ধ আছে, 3টে পাশ বন্ধ আছে। তাহলে ফ্লাক্স বেরোতে পারবে কেবলমাত্র খোলা তল দিয়ে। এদিক দিয়ে ফ্লাক্স বেরোবে, এর নিচ দিয়ে বেরোবে, আর এই সাইড দিয়ে বেরোবে। তাহলে 3টে তল ওপেন আছে, তাহলে এই টোটাল ফ্লাক্সটা আবার 1/3 ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল কত ফ্লাক্স হবে? আমাদের হবে 1/24 কিউ বাই ইপসাইলন নট। ঠিক আছে, পজ করে ভালো করে বোঝার চেষ্টা করবে, টাইম নিয়ে, কোনো সমস্যা নেই। অসুবিধা হলে বলবে, আমি কমেন্টে বলে দেবো তোমাদের। তাহলে কি করলাম আমরা? এই একটা চার্জকে একে এর উপরে একটা, এপাশে একটা, উপরে একটা, 4টে, পেছন দিকে 4টে, 8টা দিয়ে একে বদ্ধ করে দিলাম। মানে এটাকেই এই একটার কেসটা, যে ফার্স্ট কেসটা, সেই কেসটাতে কনভার্ট করলাম, করে এক একটা কিউব দিয়ে কত ফ্লাক্স সেটা বের করলাম, টোটাল 8টা কিউব দিয়ে,
দিয়ে তারপর এই কিউবের দিক খোলা আছে, 3 দিক খোলা। কেন? এখন এই পাশে দিয়ে দিয়েছি, এই পাশে দিয়ে দিয়েছি, ও পাশে দিয়ে দিয়েছি, 3 দিক বন্ধ করে দিয়েছি আমরা। কেমন? তো নেক্সট লেকচারে আমরা গসের থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করব এবং এই চ্যাপ্টারের প্রবলেম করে চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। পরের লেকচারগুলো আশা করি আরও ভালো হবে। চ্যানেলটি ফলো করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।